আজি বসন্ত জাগ্রত দ্বারে, তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে করুণা বিড়ম্বিত দ্বারে। বসন্ত এসে আমাদের দরজায় কড়া নাড়ছে, প্রকৃতিও বসন্তের রঙে সেজে উঠবে। আর সেই রঙেই সেজে উঠেছে আমাদের আজকের সাহিত্য সংস্কৃতির আসর। কেননা আমরা আজকের এই অনুষ্ঠানে এমন দুজনকে পেয়েছি, তাদের সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে সাহিত্য এবং সংস্কৃতি এই দুইয়ের মেল বন্ধনে তাদের জীবনটাকে তারা পরিপূর্ণ করে তুলেছেন। চলুন তাহলে আপনাদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভারতবর্ষের এক বরেণ্য অভিনেত্রী, সেই সঙ্গে বাচিক শিল্পী মধুমিতা বোস। অনেক অনেক স্বাগত ম্যাডাম আপনাকে। সেই সঙ্গে আমাদের সঙ্গে আরও একজন গুণী শিল্পী রয়েছেন, আমাদের এই ভারতবর্ষের বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌম্য বসু। স্বাগত জানাচ্ছি স্যার আপনাকেও। তো প্রথমেই যেটা বলছিলাম যে বসন্তের রঙে আজকের আমাদের সাহিত্য সংস্কৃতির আসর সাজানো। তো একেবারেই যদি বসন্ত দিয়ে শুরু করি, তো বসন্ত আপনার কাছে পুরো সবার মধ্যেই বসন্ত আছে, বিরাজ করছে। একদম তাই। তো একেবারেই শুরুতে যেটা জানতে চাইবো যেই কথাটা দিয়ে, যে বসন্ত আপনাদের কাছে কিভাবে ধরা দেয়? খুব কঠিন প্রশ্ন, আবার খুব সহজ প্রশ্ন। বসন্ত ধরা দেয় রঙের মধ্যে দিয়ে, বসন্ত ধরা দেয় জীবনের উদযাপনের মধ্যে দিয়ে। আমরা যখন একটু বড় হই তখন তো আর অল্প কিছুর মধ্যে প্রেম খুঁজি না, তখন সব কিছুর মধ্যে প্রেম খুঁজি, বসন্ত খুঁজি। সুতরাং আমাদের জীবন বসন্তময়। আমার বসন্ত মানে হচ্ছে একদম পরিষ্কারভাবে সেটা হচ্ছে দোল উৎসব। মানে যতক্ষণ না দোল আসে ততক্ষণ মনে হয় না সে ছোটবেলা থেকে বেলুন ছোড়া, তারপরে এখন আবির মাখা, এই দুটোর মধ্যে যদি আমি মেল খুঁজে পাই সেটা হচ্ছে বসন্ত। বসন্ত মানেই হচ্ছে দোল পূর্ণিমায় হই হই করা, এবং সেটা শুরুটা অনেক দিন আগে থেকে হয়েছে যেটা বলছিল আমার কাছে ওই সময়টা, এবং তারপরে পলাশ ফুলের চারিদিকে ছড়াছড়ি। তো এই জিনিসটাই আমাদের ঘুরে ঘুরে আসে। হ্যাঁ, বসন্ত ডেফিনেটলি, বসন্ত এমন একটা কাল যেখানে যারা আর্টিস্ট, যারা আমরা এই ফিল্ডে আছি তাদের জন্য তো ডেফিনেটলি একটা আলাদা ঋতু, এবং সেই ঋতুতে বহু গান তৈরি হয়েছে, বহু কবিতা তৈরি হয়েছে সেটাকে ঘিরে। তো সেটা তো ডেফিনেটলি আছে, সেটা বুঝতে অনেক সময় লেগেছে। আমি এইমাত্র বোধহয় গ্রিন রুমে বলছিলাম যে আমাদের বুঝতে সময় লেগে গেছে যে অ্যাকচুয়ালি বসন্তটা কিভাবে উদযাপন করব। আমরা ছোটবেলায় দেখেছি, যেটা বলছিলাম যে রং খেলা, সবাই মিলে বন্ধু বান্ধব নিয়ে রং খেলা, সেটাকে আস্তে আস্তে বাড়তে যখন এই সময় এসে পৌঁছেছি, এই বয়সে এসে পৌঁছেছি, তখন মনে হচ্ছে যে বসন্তটা অন্যরকম, যেটা একদমই। এবং আমি আরেকটা রকম কেউ পেয়েছি আমার জীবনে, সেটা হচ্ছে আজকে এখানেও কোথাও কোথাও হয়তো হচ্ছে এই কীর্তন গান বলি না, সংকীর্তন, তার বসন্তের আগে হয়তো চৈত্রের একেবারে শেষে বা এইরকম সময়টায় বসন্ত এলো, একটা সারা রাত ধরে 2-3 দিনের একটা কীর্তনের অষ্টতর শতনাম চলতে থাকে, এবং সেটা 48 ঘন্টা ধরে একটা টাইম থাকে। এবং তারপরে দোলের দিন সকালবেলা তুলসী মঞ্চে রাধা কৃষ্ণের মূর্তিকে রেখে তাকে বেশ ফুল টুল চন্দনে সাজিয়ে তার পায়ে আবির ছুঁয়ে তবে দোল খেলা শুরু। বাড়ির সবাইকে প্রণাম জানিয়ে, ছোটদের কপালে বড়দের পায়ে আবির দিয়ে তারপরে দোল খেলা শুরু হয়ে গেল, এবং সেটা তারপরে পিচকিরি হয়ে বেলুন হয়ে নানা রূপ পায় আর কি। ঠিক। তো এইভাবে তো দোল ধরা দিল ঠিকই আমাদের কাছে, কিন্তু সেটা যেটা স্যার বলছিলেন যে বয়সের সঙ্গে সঙ্গে দোলের ডেফিনিশনটাও বদলে গেছে। তো সেই দোলের সঙ্গে তাল মিলিয়ে বসন্ত মানেই হচ্ছে প্রেম, একদম সেটা আমরা জানি। তো সেই বসন্তের সঙ্গে প্রেমেরও একটা যে বিশাল ব্যাপারটা রয়েছে, সেই ব্যাপারের দিকে যদি আমরা একটু চোখ মেলে তাকাই, তাহলে বলবো যে বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু প্রেমের ডেফিনেশনটাও বদলে যাচ্ছে। ছোটবেলার প্রেম একরকম ছিল, বড়বেলার প্রেম একরকম, তারপরে বার্ধক্যে যদি যাই সেটা আরেক রকম। তো সেই হিসাবে প্রেমের সংজ্ঞা হিসেবে কি বলবেন এই মুহূর্তে? আমরা প্রথম দুজনের দিকে তাকাই যে কি আগে বলবে আর কি, সেই জন্য প্রেমের সংজ্ঞা হিসেবে দুর্দান্ত বসন্ত, প্রেম বসন্ত এর একবার কোরিলেটেড, এটার কোনো দ্বিমত সারা জীবনেও হয়নি, হবেও না। তবে ও যে কথাটা বলছিল, ছোটবেলায় দোলটাই বুঝতাম, রং মাখা, হইচই, উল্লাস,
এপাড়া ওপাড়া ঘুরে বেড়ানো, এই ধরনের ব্যাপারটা হতো। সত্যি সত্যি যখন জীবনে রং লাগতে শুরু করলো, সেটা 25-26 বছরের কলেজ বেলার পরে, তখন বুঝতে পারলাম। বলছেন না যদিও 25-26 লাগে, আর একটু আগেই লেগেছে। আমাদের সময় না অত ছোটবেলায় সবকিছু বলবার স্বাধীনতা ছিল না। এখন তো ডিজিটাল যুগে সবকিছুই তাড়াতাড়ি বলে দেওয়া যায়। আমাদের তখন একটু রয়ে শোয়ে ভেবে চিনতে, মানে এ বাড়ির ছাদ থেকে ও বাড়িতে দেখা, তার সঙ্গে একটা সুন্দর গান বাজলো, আহা, আবার ওই অপেক্ষা করে থাকা কখন জানলার পর্দাটা সরবে, ইত্যাদি ইত্যাদি করে বসন্ত সত্যি সত্যি একদিন এসে গেল। আর একটা খুব মজা লাগে, যত বড় হচ্ছি বুঝছি যে এই বসন্তেই থাকতে হবে। ঠিক। আর একটুখানি এখানে আমি একটু ইন্টারাপ্ট করছি, এখানে একটা প্রশ্ন আমার মনের মধ্যে আঁকিবুকি কাটছে আপনার কথা শুনে, সেটা হচ্ছে যে প্রেম কি শুধুমাত্রই মানে দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে, নাকি সেটা ছড়িয়ে ছিটিয়ে যায় বসন্তের রঙের মতোই? একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। একটা লম্বা জীবন, ধরো 80 বছরের একটা জীবন যদি হয়, আমি যদি একটা জায়গাতেই আটকে থাকি সব কিছু নিয়েই, তাহলে তো আমার জীবনটাই রঙিন হলো না। আমি কতটা হাঁটবো, কিভাবে হাঁটবো, সেটা সময় নির্বাচন করে দেবে। প্রেমের নানান রূপ। কোনো জায়গায় হয়তো খুব পলাশির বন, তোমার বাড়িতে হয়তো অনেক কাজ, কিন্তু তুমি একটা দুপুর পেলে ওখানে একটু যাবার, সব কাজ ফেলে রেখে, তখন কি আর বিশ্বে আর কারোকে মনে পড়ে? ওই রং, তার ছোঁয়াটা মনে, তখন কিন্তু সেই প্রিয়জনদের কথাই মনে পড়ে, যাকে মনে বলতে পারি তোমায় ভালোবাসি, যাকে বলতে পারি তোমার সাথে কতদিন দেখা হয়নি, আবার বলতে পারি এই বসন্তেও কি দেখা হবে না। এই ইচ্ছেগুলো তো জাগে। ঠিক। স্যারের কাছে যদি সেই একই প্রশ্ন নিয়ে আমি যাই, তাহলে স্যারের কাছ থেকে কি উত্তরটা পাবো? সেটা এখানে সবার সামনে দেওয়া যাবে না, সেটা সাসপেন্স। সাসপেন্স থাকা। তাহলে গানে গানে যদি একটু শুনতে চাই। তা রং যখন লেগে গেছে, রঙের গানই নজরুল ইসলামের একটি গান মনে পড়ছে, আমি গুনগুন করছিলাম আস্তে আস্তেই। তো ওই গানটা খুব সুন্দর, মানে খুবই যে বহুল শ্রুত তা নয়, কিন্তু গানটা যেমন নজরুল ইসলামের গান বলতে গেলে দোলের গান মানে ব্রজগোপী খেলে হরি, কিন্তু যদি আমি এই গানটা করি, এটা অদ্ভুত একটা তার একটা সৃষ্টি। আবিরকে কিভাবে উনি দেখছেন, এই যে দেখাটা এক একজনের, যেটা বলছিল যে প্রত্যেকেরই দেখার একটা ভঙ্গিমা আছে। কবিরা একরকমভাবে দেখেন, আবার যারা যারা মানে সাধারণ মানুষ তারা একরকমভাবে দোলকে দেখেন, একরকমভাবে পূর্ণিমাকে দেখেন। তো আমার একটা ছোট্ট জিনিস মনে পড়ছে যে আমি দোলের সময় একটু ওই দিকে শান্তিনিকেতন প্রথম দিকে বেশি যেতাম, পুরুলিয়ার দিকে থাকি, যেখানে একটু অন্ধকার আর কি, মানে অর্থাৎ স্ট্রিট ল্যাম্প নেই আর কি। আগে প্রথম দিকে শান্তিনিকেতনে ছিল, এখন সেখানে এত স্ট্রিট ল্যাম্প হয়েছে যে সে অন্ধকারটা পায় না। অন্ধকারটা এই কারণেই দরকার যে সেখানে চাঁদের আলোটা গায়ে পড়ে, এবং সেই গায়ে পড়াটা আমি যখন একজনকে প্রশ্ন করেছিলাম যে আবার দেখেছো কি সুন্দর চাঁদ, আমি তাকে বলেছিলাম, সে দেখে বলে তো কলকাতাতেও দেখা যায়। তো এটা হচ্ছে জেনারেল লোকের অনুভূতি আর আমার অনুভূতি ডিফারেন্ট। তো সেই কারণে এই গানটা শোনাই। আজ কুমকুম আবির ভাগে, আজ কুমকুম আবির ভাগে, লোয়ে থালিকা খেলিছে রসিয়া হরি, ব্রজবালিকা আজ কুমকুম আবির ভাগে, আজ কুমকুম আবির ভাগে। একেবারে শ্রীকৃষ্ণ অষ্টনায়িকা নিয়ে হরি খেলছেন। যদি ছবি আঁকতে পারতাম, আসলে ওর গানের অন্যরা যেমন ভাবতো, আমিও দারুণ গুণগ্রাহী শ্রোতা। এত সুন্দর গায়কিটা যদি তুলিতে ধরে দেখানো যেত, একটা অন্য রূপকল্প। এইটা নিয়ে আমি একটা কথা বলতে চাই, এখনো পর্যন্ত এটা আমি কাউকেই বলিনি, যে আমার সঙ্গে মানে এটা একটা মাধ্যম বলার, সেখানে বলতে পারছি প্রথমবার কাউকে, আমার ফ্যামিলির লোক ছাড়া কেউ জানেন। তো সেটা হচ্ছে যে আমি একটা গান একজনের মাধ্যম দিয়ে
মানে আমি লতা মঙ্গেশকরকে আমি আমার কম্পোজিশন গাওয়াতে পারিনি। আমার কম্পোজিশন মোটামুটি বাংলার সবাই আর যারা বোম্বেতে আছে সবাই গিয়েছেন আমার কম্পোজিশন, ও জানে। কিন্তু লতা মঙ্গেশকরের গাওয়ানো তো হলো না। তো আমার খুব ইচ্ছা ছিল যে আশা ভোসলেকে দিয়ে একটা যদি গান করানো যায়। তো ওনাকে একজন মাধ্যম দিয়ে আমি একটি গান পাঠিয়েছিলাম, মনে রেখো আমার এই গান। গানটার নাম হচ্ছে মনে রেখো আমার এই গান, মানে আমার এই গানটা ওনার ভেবেই আমি গানটা করেছিলাম, করে গানটা যোগের উপরে, রাগ যোগের উপরে 4 লাইন করে পাঠিয়েছিলাম। তো বললো যে ঠিক আছে, যদি দিদির পছন্দ হয় দিদি কিন্তু গাইবে। সেই ভদ্রলোক বলেছিল, জয় ওর নাম। তো উনি পাঠিয়েছিলেন, যেদিনকে পাঠিয়েছিলেন সেদিনকে রাত্রেবেলায় ওনাকে ফোন করে বলেছে আই উইল ডু ইট, उसको बोलो कि हमके साथ बात करने के लिए। আর সেদিনকে আমার বার্থডে ছিল। উনি আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন, করে বলছে যে आपके गाने में जो सुकून है वो कहीं नहीं मिला। আমি এখন রোম দাঁড়িয়ে যাচ্ছে। তো ওনার কাছ থেকে এই সার্টিফিকেট পাওয়া, তারপরে বোম্বে থেকে ওনার গান তোলানো, কারণ ওনাদের এখনও সেই ব্যাপারটা আছে রিহার্সাল করা, মানে গিয়ে স্টেজ শুরু থেকে গান গাইবেন, আপকো শিখানা হ্যাঁ আমকো। তো মানে উনি আমার কাছে ছোট বাচ্চার মতো বসে শিখলেন। আমার কাছে তার সমস্ত ফটোগ্রাফস আছে। এবং যে হারমোনিয়ামটা উনি বের করে দিলেন সেটা হচ্ছে আর.ডি. বর্মনের পঞ্চমদার বাজানো হারমোনিয়াম। বলছে এটা কাউকে আমি দিই না, কিন্তু আমি তোমার জন্য এলাম। আর উনি নিয়ে গেলেন, উনি বলেন এটা ভগবানের ঘর। তো আমি বললাম যে আমার কাছে দুজন ভগবান, একটা হচ্ছে ভগবানের ঘর আর আপনি আমার কাছে ভগবান। তো দুজনের কাছে যাওয়া, তো ওই সুকুনের কথাটা বলতে না, আল্লাহর কথা, ওটা বোধহয় ঈশ্বর দেন। মানে একটা পিস, বলছে আমি যতবারই তোমার গান শুনি তুমি কেন গান গাও না। আমাকে বেশি যারা চেনেন, বেশি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর চেনেন। তো আমি গান গাইতে এসেছিলাম, আমি রেডিওর শিশুমহল থেকে শুরু করি, হরে করে কম্বায় গাই, দূরদর্শনে চিচিংফাক গাই, শিশুমহল থেকে গল্পদের আসর, তারপর কিশালয়, তারপর যুববাণী, দেন গ্রেডুয়েশন করে গ্রেডুয়েশন বি হাই করে গ্রেডুয়েশন করতে দিয়েছি। মানে এই বুড়ো বয়সে মনে হয়েছে যে করে নেওয়াটা উচিত, তো সময় পাইনি মাঝখানে, এত কাজের চাপ ছিল, তো সেই কারণে এখন দিয়েছি। তো এই যে চলাটা, সেটা এখান থেকে গান নিয়েই চলা, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে কোথাও একটা আটকাচ্ছি, সেখান থেকে মিউজিক ডিরেকশনে যাওয়া। তো সেটা গিয়ে আমার আলটিমেট এই যে এসে আমার একটা জায়গা তৈরি হয়েছে যেখানে মানে ওনার সান্নিধ্য পেয়েছি, এবং 18 তারিখ আমাদের রেকর্ডিং বোম্বেতে। তো সেটা আমি ফার্স্ট টাইম এই দূরদর্শনে বললাম, কাউকে বলা হয়নি। মানে বিশাল পাওয়া। কাল আমি ওর সঙ্গে বসে যখন লতাজির গল্প করছিলাম, কিন্তু তখনও বলেনি কথাটা আর কি। কালকে বলছিলাম রাখতে পছন্দ করেন স্যার, এটা কিছুক্ষণ আগেই বুঝলাম যখন ওই প্রশ্নটা স্যারকে বললাম, স্যার ডিরেক্টলি উত্তর দিয়ে দিলেন যে না, এখন বলা যাবে না। তো এই বিষয়েই বলতে বলতে মানে আজকে এমন দুজন বরেণ্য শিল্পীকে আমরা পেয়েছি আমাদের অনুষ্ঠানে, প্রশ্নের কৌতূহলটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো ম্যাডাম, আপনার কাছেই জানতে চাইবো যে আমরা বসন্ত বললেই রবীন্দ্রনাথ এবং নজরুলে গিয়ে আটকে যাই। প্রথম কথাটা হচ্ছে ম্যাডাম বললে আর বসন্তটা আসবেই না, তাই না? বসন্ত আসতে গেলে খোলা মেলা প্রাণের হতে হবে, দিদি শুনতে চাইছি, কারণ একটু ফ্রেন্ডলি হতে হবে। ধরো একদিন ওর হাত ধরে আমি শান্তিনিকেতনের পথে হাঁটবো, সেই বসন্তটাও আমার চাই। এটা একটা খুব ইন্টারেস্টিং। রবীন্দ্রনাথ বসন্ত বা ঋতু উৎসবের কথা ভাবলেন তো তার পুত্র সমীন্দ্রনাথের জন্য। প্রথম সমীন্দ্রনাথের উৎসাহে হলো, তারপরে আস্তে আস্তে বসন্ত উৎসব হলো, এবং সেখানে একটা পারিপাট্য এলো, ওরে গৃহবাসী খোলদার খোল। তুমি ধরো না, কীর্তন থেকে ফর্মটা ভেঙে সেই সম্মিলিত ফর্মই এলো, এবং সেই ফর্মে সব মানুষ এগোলো। সেখান থেকে আমরা আধুনিক বা অনেক কিছু হতে 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 এই পর্যায়ে এসে পৌঁছেছি। কিন্তু রবীন্দ্রনাথের যতবারই তুমি বলো না কেন বসন্ত আসুক যা আসুক, উনি কিন্তু প্রকৃতিকে বাদ দিয়ে ভাবেনি, কখনোই নয়। একটি কবিতার কয়েকটি লাইনে যাই, কবিতাটির নাম পরিচয়, এবং আজ এখানে বসে সেটা বলতেও বড্ড ভালো লাগছে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বিগে, তোমরা শুধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে, আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে, তরুণ তরিল তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, হে আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। বাহ, অসাধারণ।
অশোকে পলাশে, রঙনে, সোনাঝুরিতে, খোয়াইয়ের মাঠে, ওই আকাশের চাঁদে, বসন্ত। বসন্ত সব জায়গাতে সব রকম ভাবে সব রঙে ছুঁয়ে আছে একেবারে। বসন্ত। সেই বসন্তকে নিয়ে যখন স্যার আর বলবো না, দাদাই বলবো, তো আমরা যখন কথা বলছি, নজরুলের গান শুনলাম, তো সেখানে না একটা প্রশ্ন আমার জানতে খুব ইচ্ছে করছে যে কাজী নজরুল ইসলামকে আমরা সবাই জানি, তার যেটা মানে আমাদের মননে যেই পরিচয়টা গেঁথে আছে সেটা হচ্ছে তিনি বিদ্রোহী কবি, কিন্তু তার অজস্র লেখা প্রেমের, অজস্র লেখা ভক্তিমূলক গানের, তো সেখান থেকে বেরিয়ে নজরুল আপনার কাছে কিভাবে ধরা দেয়? কারণ অনেকটা বছর ধরে, জীবনের প্রায় কয়েক যুগ ধরে আপনি নজরুলকে নিয়ে আছেন। একদম আমার প্রিয় সাবজেক্ট নজরুল, এবং আধুনিকের পরে নজরুল সঙ্গীতকেই আমি বেশি প্রাধান্য দিই, এবং সেইটার ক্ষেত্রে বলতে পারি যে কিছু মুষ্টিমেয় গান ওনার দেশাত্মবোধক, বাকি যত গান করেছেন 2000-এর উপরে, ডেফিনেটলি এক্স্যাক্টলি বলা যায় না কতটা। তো সেই গানগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ মানে 70% গান কিন্তু বিদ্রোহের নয় একদমই। এবং সেইটা যেহেতু ওনাকে গীতিকাব্যের লোক বলা হয়, গীতি বলা হয়, নজরুল গীতি, এবং ওনার যে এই যে কথার দিকটা খুবই কি বলবো, ডিসকভার করা হয়নি, মানে কথার দিকটাকে ভাবাই হয়নি। মানে গানের সুরের উপরে এতটাই, যে আমি যে গানটা শোনালাম কুমকুম বিভাগে, এটা হচ্ছে মিশ্র কাফির উপরে। তো এইবারে কাফি রাগটাকে দেখাতে গিয়ে গানের কথাটা কোথাও যেন ঠিক মানুষের কাছে পৌঁছায়নি। যেমন রবীন্দ্রনাথের গানে যেটা পৌঁছেছে, রবীন্দ্রনাথের গানটা উনি বলে গিয়েছিলেন যে আমি যে নোটেশন করে গেছি, যা করেছি ওরকমভাবেই গাইতে হবে। সেটা নজরুল ইসলামের ক্ষেত্রে তো হয়নি। তো সে কারণে আমি মনে করি যে ওনার প্রেমেও বিদ্রোহ ছিল, মানে প্রেমের কথা এমনভাবে, একটা গান আমার মনে পড়ছে, আমি এমনিই গাইছি, তানপুরা ছাড়া গাইছি, গানটা হচ্ছে বলাটা এমনভাবে, কেন আসিলে ভালোবাসিলে দিবে না ধরা জীবনে, যদি তুমি যদি ধরাই দেবে না তাহলে এলে কেন? তো এইটা যদি কেন আসিলে ভালোবাসিলে কেন, এতক্ষণ কেন কেন করতে করতে তারপর কথাটাই হারিয়ে গেল। তো ক্লাসিক্যাল মিউজিক ওনার আছে, এবং যদি উনি যে যাদের গান করিয়েছিলেন, ফিরোজা বেগম তার মধ্যে একজন, বা আমি যদি জ্ঞান গোস্বামীর কথা বলি, একদম জ্ঞান গোসাই যখন গান করেছিলেন, সেই গান হচ্ছে শূন্য এ বুকে। তুমি যদি শোনো, উনি পিওর ক্লাসিক্যালের লোক, উনি রবীন্দ্রনাথের কাছে গান গাইতে গিয়েছিলেন, রবীন্দ্রনাথ বলছে আমার গান বাবু তুমি গেও না, সে গানটা একদম অন্য হয়ে যাবে, মানে খেয়াল ঠেয়াল অঙ্গের হয়ে যাবে, আমি তো আমরম করি না। তো উনি খুব দুঃখ করে নজরুল ইসলামকে বলেছে, আমি রবীন্দ্রনাথের কাছে গিয়েছিলাম, রবি আমাকে বলেছে না তুমি দারুণ গাও, খেয়াল গাও, কিন্তু আমার গানটা গেও না। তখন উনি নজরুল ইসলাম ওনাকে দিয়ে গান করেছিলেন শূন্য এ বুকে পাখি মোড়ায়। যদি ওই গানটাই শোনো, তখনকার দিনে উনি কিন্তু করেছেন গানটা, কিন্তু একটা কথা তুমি তার মধ্যে বলতে পারো না যে বুঝতে পারছো না, মানে শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়, মানে এরকম তখনকার দিনে গাওয়া হতো, একটা বড় মুখের তবলা বাজে টং 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 করে, মানে একেবারে ঠিকঠাক মতো শোনালো। এই আকাশবাণী রেডিও বলি তো আমি, রেডিওর দৌলতে এই জ্ঞান গোসাইয়ের গান এখন আমরা শুনতে পাই। হ্যাঁ, আমি এখন ইউটিউবে সব জায়গায় সেটা পাওয়া যায়, মানে সব ইজি হয়ে গেছে। গায়কিটা এত সুন্দর করে তুমি বুঝিয়ে দিলে, এটা আমি তা বলছি না, আমি বলছি যে ওই ছন্ন কথা, মানে ওনার গায়কিতে ওরম ছিল, মানে এবং তখনকার দিনে তো একটা মাইক্রোফোন সবাই মিলে বাজাচ্ছে, ন্যাচারালি তখনকার দিনে নেজাল টোনটা আসতো, এটা একটা কিন্তু জায়গা যে আমরা যদি নাকে গাই তাহলে অনেকটা তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায়, মানে অনেক দূর পর্যন্ত লোক শুনতে পারে। কিন্তু যখন ওপেন গাই তখন অত, আমি একটা কথা বলছি, মানে শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, এটা যতটা ইজি শোনা, শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়, তখন কিন্তু এত জোরে শুনতে, যারা মাইক্রোফোনে শুনছেন দেখবেন যে এত জোরে শোনা গেল না। তো এই যেমন ট্রেনে যখন কোনো কেউ ভিক্ষা করে গান গেয়ে, তখন তাদের গায়কি কিন্তু অন্যরকম হয়, এবং ট্রেনে যখন আমরা গাই কিন্তু অন্য লোক শুনতে পায় না, বিকজ আমাদের গায়কিটা নয়। তখনকার দিনে এই কারণে নেজাল গাওয়া হতো, যাতে একটা মাইক্রোফোন মাঝখানে রাখলে সবাই শুনতে পাবে। সেই সময়ে সব নাকে গলা ছিল, এইটা
কাটলো হচ্ছে কিশোর কুমারের সময় থেকে মোহাম্মদ রফি পর্যন্ত কিন্তু নাকে গলা। মানে তার আগে যারা যারা গিয়েছেন, মানে জগমোহন থেকে আরম্ভ করে, তারপরে আমাদের বলো না, নামগুলো ভুলে যাচ্ছি, সেই সময় যারা গাইতেন, ওই যে সোজা রাজকুমারী, তালাত মাহমুদ, সবাই গলা কিন্তু নেজাল ওরিয়েন্টেড, কারণ তখন জোরে না গাইলে যে রেকর্ড সে বলতে জোরে গাও শোনা যাচ্ছে না, তখন তারা নাকে গাইতেন, তাই নেজাল গলাটা ওইভাবে এসছে, যে কারণে ওই কথা থেকে বেরিয়ে গিয়ে বললাম। তো নজরুল ইসলামের ম্যাক্সিমাম গানই হচ্ছে কিন্তু প্রেম ধর্মীয়, এবং সেখানে ডিভোশনের মধ্যে প্রেম আছে, ফোকে তো আছেই, বন্ধু বসে আছি তোমার জন্য, গাঙে জ্বর এলো ফিরে তুমি এলে কই, কিংবা আমার গহীন জলের নদী, যাই গানই আছে না কেন, যে গানই করেছেন সেটা কিন্তু প্রেম ওরিয়েন্টেড। অর্থাৎ আমি মনে করি যে প্রেমের কবি নজরুল আর বিদ্রোহী কবি প্রেমের কবি নজরুল, কারণ বিদ্রোহ তার প্রেমেই ছিল, যার জন্য উনি বহুবার মানে নানানভাবে আকৃষ্ট হয়েছেন বিভিন্ন মানুষের সঙ্গে, মহিলার সঙ্গে, যাতে সেখান থেকে তার যে সৃষ্টিটা বাড়ে। যেটা প্রথমে বলতে চাইছিলাম না আমি, বলছিল যে রং তো চারিদিকেই ছড়িয়ে পড়ে, কিন্তু সেরকম নয়, কিন্তু তার একটা সঙ্গে আদান প্রদান তৈরি হয় কাউর সঙ্গে। এবং আরেকটা জিনিসও মধুমিতা বললো, সেটা খুব ইন্টারেস্টিং, যে আমি আমার সার্কেল থেকে যদি আমি জুনিয়রদের সঙ্গে মিশি, তাহলে কিন্তু তাদের থেকে যে এই সময়কার যে চলন, এই সময় যে চলছে যেটা, সেইটা বেশি পাই। মানে অর্থাৎ আমার মেয়েদের সঙ্গে, মেয়ের বয়সী যারা, তারা আমার সবচেয়ে কাছের বন্ধু, এবং তার মধ্যে দুজন আমাকে আঙ্কেল বলে আর বাকি সবাই দাদাই বলে। তাহলে এবার মেয়ে তাকে জিজ্ঞেস করেছে যে তুই যদি আমার বাবাকে দাদা বলিস তাহলে আমি তোর কে হই, মানে আমি কি বলে ডাকবো? এটা ঠিক যেটা আমার সঙ্গে ঘটতো। আমি যখন ছোট, বিখ্যাত আমার কাছে খুব রঙের মানুষ যে মানুষটি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রদাকে আমি দাদা বলতাম, এখনও তাই বলি। তা এদিকে ওর মেয়ে বন্ধু, সবাই বন্ধু, বৌদিকে চিনি, অনেকবার ভাবলাম যে উনি কি কিছু ভাবেন, কিন্তু আমি দাদা বলতে অভ্যস্ত, উনি সৌমিত্রদাটাই শোনেন, কোনোদিন কিছু বলেনি। তা একদিন একটু সাহস টাহস করে বললাম যে আপনাকে কি অন্য কিছু বলে ডাকা উচিত? বললো কেন বলো তো? আপনি পিতৃতুল্য, কাকা জেঠু মামা এসব বলা উচিত, কিন্তু আপনার সঙ্গে তো যায় না। একটা রংচঙে শার্ট পরে যখন এলেন সামনে, তখন তো বলবো সৌমিত্রদা। তখন কি সৌমিত্র জেঠু কেমন আছেন বলবো? একদমই নয়। তখন বললো একেবারেই না, বললেন কোনো প্রশ্নই ওঠে না, আমি তো রংচঙেই একটা মানুষ। এবং এই যে একটা লাইসেন্স নিয়ে নিলাম যে সারা জীবন দাদা বললে বকুনি খাবো না, ঠিক ছোটদের ক্ষেত্রেও তেমনটাই। যে বসন্ত, রং, নজরুলের কথা উঠলো, কয়েকটা লাইন কি সুন্দর দেখো। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডালুতলা, লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি, ফাগুনের ফুল সহেলি, লোকি রক্ত চেলি, করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি, হলো ও শ্যামদুলালি, তমালে ঢাল্লি লালি, নীলিমায় লাল দিয়ালা, নীলিমায় লাল দিয়ালা। এই যদি একদল ছোট, তো ওদের রংটা যদি না দেখি, তাহলে তো আমার রঙিন থাকার ইচ্ছে কমে যাবে। তো সেই সূত্র ধরে আমি যদি সেই বয়সটাতে ফিরে যাই, যখন মধুমিতা বসু বলতে ছিল না কোনো অভিনেত্রী, তিনি ছিলেন না একজন বড় বরেণ্য বাচিক শিল্পী, তিনি ছিলেন ছোট্ট একটা ট্যাপ জামা পরা, দৌড়ে বেড়াচ্ছে, ইচ্ছে মতো ছুটে বেড়াচ্ছে, ইচ্ছে হলো একটুখানি আঁকিবুকি কাটছে, ইচ্ছে হলো সেখানে চলে যাচ্ছে। ওই ছোট্টবেলায় যদি আমি ফিরে যাই, তার কাছে বসন্ত কেমন ছিল, তার কাছে প্রেমই বা কেমন ছিল, তার কাছে দোল উৎসবই বা কেমন ছিল? খুব কঠিন প্রশ্নটার উত্তর দেওয়া, কারণ আমাদের ছোটবেলা আর এখনের ছোটবেলায় একেবারে আমূল পরিবর্তন। এখন ছোটরা জন্মাই বড় হয়ে, ওদের আর ছোটবেলা থাকে না। আর সত্যি কথা, আর আরেকটা জিনিস তুমি মনে করিয়ে দিলে, এই যে ফ্রকের কথা বললে, আমার মা হয় হালকা হলুদ, বা দেখো ওই বাড়ি থেকেই শেখা হয়ে যেত, বা একটা পিঙ্ক কালারে, তখন একটা কম দামের কাপড়, অনেক ভাই বোন মামাতো পিস্ততো সবাই এক জায়গায় হবে, সবার জন্য রাত জেগে ফ্রক বানানো হয়ে গেল, কারণ ওই জামাটা নষ্ট হয়ে যাবে, তো ওটা যেন ফেলে দেওয়া হয়। কিন্তু তার জন্য কী করা হলো, একটা নতুন জামা তৈরি করে দেওয়া হলো। ফোন থাকলে ছবিগুলো সব থাকতো, সে ছবি আর এখন নেই। ওই আমরা সবাই মিলে ওই এক রকমের রঙের জামা টামা পরে, আর মারা পরতো সব সাদা শাড়ি। এখন বুঝি রংটা আর কি লাগবে, শাড়িটা রঙিন হবে, কীরকম দেখো রঙিন শাড়ি পরতেই পারতো।
মারা রেখে দিত একটা করে। তখন কিন্তু মানুষের এত জামা কাপড়, এত ফ্যাশন ট্যাশন ছিল না। ওই একটা সাদা শাড়ি বা পুরনো শাড়িকে যত্ন করে পরিপাটি করে, আমার মার একটু পরিপাটি বা ছিল আর কি, একদম ইস্ত্রি টিস্ত্রি করে রেখে দিত দোলের দিন পরবে বলে। আর বাকি অন্যদের দেখতাম দোলের দিন যত আজে বাজেটা পরবে যাতে ফেলে দেবে বলে। এই যে দুটো ভাবনাই কিন্তু তফাৎ। একজন বলছে দোলটা নতুন, প্রতিদিন নতুন করে আসছে। আমি তো সে কথাটা আজকে বলবো বলে জানাও ছিল না, তুমি বলায় মনে হলো যে ওখান থেকে শিখে নিয়েছি। সেই আমার এখনো মনে আছে, সাজানো হতো খাবার, মুখ কড়াই, তারপরে নকুলদানা, এগুলো, আর খালি চোখ কখন ওই নম যেটা হয়ে যাবে। প্রথমে তো হাত পেতে কিছু পাওয়া যাবে, তারপরে ওই টুকটাক তুই নে করে ভাই বোনদের মধ্যে শেয়ার করবে। এটা কিন্তু সত্যি অনেক বছর পরে ওই দিনটার কথা মনে পড়লো আজকে তুমি বললে। জীবনের অনেকটা ধাপ পেরিয়ে এসে এখন যখন সেই পরিবর্তনটা চোখে পড়ে, বসন্তের পরিবর্তনই হোক, সংস্কৃতির আঙিনায় পরিবর্তনই হোক, বা নিজের সম্পর্কগুলোর মধ্যে পরিবর্তনই হোক, সেটাকে কেমনভাবে দেখছেন? যদি সত্যি কথা বলি, সবটা যে সঠিক লাগে এরকম না। তা একটু আগেই বলছিলাম, আমার এটা মনে হয় যে আমাদের তো 50 বছর কেটে গেল, আমাদের বড় হওয়াটা তো ছোটরা জানলই না। ছোটরা জানবেই বা কী করে, ছোটরা তো এখন ছোট। আমাদের বাবা টাবারা বলতেন যে এই রকম মানুষ ছিলেন, এই রকম সব সমাজ ব্যবস্থা, পরিবার সব এরকম। আমরা তখন ওগুলোর কি আর মানে বুঝেছি? এখন যেটা হচ্ছে, এখন আমাদের বড় হওয়াটা বা ছোটদের বড় হওয়ার সঙ্গে একটু তফাৎ তো হবেই। কতগুলো জিনিসের একটু পরিবর্তন হয়ে গেছে, যার প্রথম ইস্যুটা আমার কাছে হয়ে যায় মূল্যবোধ। ছোটরা বড়দের সমবয়সী ভাবে, বড় ভাবে না, বন্ধু ভাবে। কিন্তু সেটা আমাদের অ্যাডাপ্ট করতে একটু সময় লাগছে। ধরো একটা কাজ করছি, আমার আগে আমি ছোট কাউকে খুব সম্মান দিয়ে বলছি, না না তোমার হলে আমি আছি, কিন্তু যে ছোট সে বলল এই তো আপনি করে নিন, খুব সামান্য, কিন্তু বুঝলোই না ব্যাপারটা কি। কিন্তু আমার কাছে হয়তো ওটা একটা জার্ক বলে মনে হলো। নতুন সময় তো আসতেই হবে। এর জন্য কি তুমি শুধু ছোটদের দায়ী করতে পারো? না না, সিস্টেমটা দায়ী, তার জন্য বড়রা দায়ী। এটা একদমই সিস্টেম না, এটা হচ্ছে আপব্রিঙ্গিং। তুমি কোনখান থেকে তার বাবা মা কি শেখাচ্ছে, তুমি তোমার ছেলেকে এটা শেখালে এটাই হবে। ছোটদের আমার মেয়েকে যদি আমি শেখাই, ছেলে মেয়েকে শেখাই, তাই করবে। কিন্তু আমাদের শেখানোটাই গন্ডগোল হচ্ছে। শেখাটা কোথা থেকে শেখে? হ্যাঁ, সেটা বাবা মার কাছ থেকে। তুমি তাকে, বাচ্চাকে কখনোই দায়ী করতে পারো না। আমার কাছে এত ছোটরা শিখছে, তাদের আসলে তাদের কাছ থেকে বুঝতে পারি তার ফ্যামিলিতে কি হয়। একদম, তারা তো বলে ফেলছে, এবং তাদেরকে তো বলতে পারছি না যে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। রাগ হয়ে যাচ্ছে তাদের বাড়ির লোকেদের উপর। ছোট ফ্ল্যাট, ছোট ঘর, ছোট ছোট 3 জন লোক, আর হচ্ছে ছোট মোবাইল, না ছোট মন তার সঙ্গে, মানে মনটাও তো ছোট হয়ে যাচ্ছে। এবারে ওটা বড় করতেই পারছে না, যেটা প্রবলেম। এবং সেটা কিন্তু আপব্রিঙ্গিং এর জন্য, মানে এটা কিন্তু এটাকে কোনোভাবেই বাচ্চাদের দোষ দেওয়া যায় না। তাদের খাচ্ছে না বলে তাদের হাতে মোবাইল দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? বাবা মা দিচ্ছে। এটা মোবাইলটা দেখলেও খাবে, আমি নিজের চোখে দেখেছি বাচ্চাদের। একদম। তো সেটা কে করছে? এটা যদি না দেওয়া হতো তাহলে কি হতো? একদিন কাঁদতো, 2 দিন কাঁদতো, বা 3 দিন কাঁদতো, বা বলতো যে দেওয়া হচ্ছে না। আমাদের তাই দিয়েছে, আমরা চাইলেই পেতাম কোনো জিনিস না না। আর এটাই কথা যে ছোটরা তো বড় হয়ে, যে বললাম যে ছোটদের আমরাই বড় করে পাঠাচ্ছি। সুতরাং আমার মনে হয় এখানে একটা সমস্যা হচ্ছে আমাদের জায়গাটাতে। কোথাও আমরা যদি একটু সঠিক না হই, কারণ ওটা না রিটার্ন আসবে, জানো তো। আমি আমার বাচ্চাকে যেভাবে শেখাচ্ছি, তুমি রিটার্ন পেয়েছো, বলছো তুমি অবাক লাগলো এই কথাটা বলাতে, সে তুমি রিটার্ন পাচ্ছ, অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে। একটু সৌম্যদার কাছে যাব। সৌম্যদা, একদম ছোট্টবেলাটা কিভাবে কেটেছে? বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলো তখন কেমন ছিল? এখন তো অনেকটা পাল্টে গেছে। আমার কাছে না ঠিক ওইভাবে পাল্টায়নি। মানে আমি একটা গানও করেছিলাম জয়তীর, তাতে একটা কথা লিখেছিল একটি ছেলে, মানে সে আজকে নেই, অত্যন্ত গুণী ছেলে, মানে লেখক, এবং ওকে লেখক না কবি, স্বভাব কবি বলা যেতে পারে, কিংসুক চট্টোপাধ্যায়। মারাত্মক লেখক ছিল, মানে আমার খুব ছোট ভাইয়ের মতো, অত্যন্ত ভালো গুণী। কিন্তু ওকে সেভাবে না, মানে কি বলবো, ওকে মানে সেভাবে মানুষের কাছেও পৌঁছালো না। মানে পৌঁছানো না বলতে, প্রচুর লোকের গান লিখেছে, যে রূপঙ্কর ওর গানকে বড় হয়েছে, মানে নাম করে যে কটা গানের রূপঙ্করের গান সবই ওর লেখা। তো এরকম অনেক, শ্রীকান্ত আচার্য আমার কম্পোজিশনের অনেকে গান গেয়েছে, ইন্দ্রাণীদি গেয়েছে, তো এরকম সমস্ত আছে, কিন্তু ওনার হয়নি। যাই হোক, সেটাই অন্য একটা দিক। কিন্তু ও একটা গান লিখেছিল,
তাতে পুরো গানটা আমার মনে নেই, কিন্তু গানটার মধ্যে ছিল সবই এখনো সব আছে, খুঁজে বের করতে হবে। তোমার কাছে সব আছে, কিরকম আছে, তুমি যদি মনে করো তুলসী টব তুমি পাবে ফ্ল্যাটের এক কোনায় ডান দিকে, বারান্দার ডান দিকে, তুমি তোমাকে খুঁজতে হবে। এখন বড় উঠান যদি পাও ড্রয়িং রুম পাবে, তুমি ড্রয়িং রুমে সেই এফেক্টটা আনার চেষ্টা করছে এখন সমস্ত জায়গায়। সুতরাং আমার মনে হয় কিছু হারিয়ে গেছে এমন আমি এটা বিশ্বাস করি না, আছে। এবং একটা পরিবর্তন হয় তো মাঝখানে দেখবে আমাদের যখন 90s-এর গান হচ্ছিল, তারপর 2000-এর পর থেকে ব্যান্ড ওরিয়েন্টেড গান শুরু হলো, এবং আবার এখন দেখো পুরো মেলোডিতে ফিরছে। অর্থাৎ কোনো জিনিস কিন্তু একভাবে চলে না, একভাবে চলে না, এবং পরিবর্তন আসে, পরিবর্তনটা স্বভাবগতভাবেই আসে, কিন্তু তার মধ্যে যেগুলো আছে সেগুলোকে বেছে নিতে হয়। মানে এবারে আমি সবসময় যদি বলি নেই নেই নেই, হয় না, হতে পারে না, আগেই সব ভালো ছিল এখন ভালো ছিল, তার মধ্যে আমি একদম ঢুকতে চাই না, কারণ এখনও ভালো হয়, ভালো হচ্ছে, ভালো হবে। সুতরাং সবসময় যে পুরনোগুলো ভালো ছিল, পুরনো গান ভালো ছিল, পুরনো লেখা ভালো ছিল, এখন দারুণ দারুণ লেখক ওরা বলতে পারবে যে লিখছে। এখন অনেক কবি আছে, যেমন আমাদের খুব বন্ধুর সময় শ্রীজাত লিখছে, এত ভালো ভালো কবিতা লিখছে, একজন এত ভালো লেখক। সেই সময় আমার শুধু বলি যে সবসময় ওই সময় 90s-এর 60s-এর 50s-এর সময় ছিল, তারপর তাহলে তো আর নতুন গান হতো না, লোকে শুনতো না, নতুন শুনছে না, সেটা আমার আক্ষেপ আছে। আমরা নতুন গান বানাচ্ছি, শুনছে না, পরিমাণটা কম বেশি শুনছে, সেটা অন্য কথা। সেটা একদিন আমরা একটা সাহিত্য সংস্কৃতি নিয়ে শুধু ওটা নিয়ে আলোচনা করতে পারি, কেন শুনছে না, কেন শুনছে সেটা তো একটা অন্য কারণ বিষয়। শুনছে না তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে প্রত্যেকের একটা ইউটিউব চ্যানেল। আগে একটা গান বেরোলে আমার কোম্পানি ধরে চলতো, আমি কোম্পানির নাম বলছি না, ABCD কোম্পানি আছে, সেখানে গান বেরোতো, এবং যদি সেই আর্টিস্টটাকে নাও চিনি, সেই কোম্পানি থেকে বেরিয়েছে কার কার গান, তার মানে ওই কোম্পানিটা ভালো গান তৈরি করে, মানে ভালো লোকদের আনে, সব নতুনদের আনে, তা সেখানে আমরা গিয়ে গান শুনছি। কিন্তু এবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা করে চ্যানেল, এবং সেই তাকে যদি আমি না চিনি, আমি শর্মিষ্ঠাকে যদি না চিনি, তোমার চ্যানেলে আমি ঢুকবো কী করে, আমি তোমাকে চিনিই না। তো এবার আমি একটা কোম্পানিতে ঢুকতে পারি যে অমুক কোম্পানি, তাতে কারা কারা গাইলো, সেই ব্যাপারটাই তো হারিয়ে যায়। বলছে আমার ইন্ডিভিজুয়াল চ্যানেল, আমার চ্যানেল, আমার গান, আমার লেখা, আমার সুর, আমার স্টুডিও, আমি করে আমি আপলোড করে দিলাম। এবার তো সেই জন্য মানুষের কাছে সেখানে ভালো গান হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু আমরা পাচ্ছি না, এটা একটা সেই জায়গাটা একটা অ্যাডজাস্ট করতে হবে। এটা একটা টাইমিং এর মধ্যে দিয়ে যাচ্ছি, পাসিং একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, কি হবে কি হবে। যেমন আমরাও সুন্দর অ্যাডজাস্ট করতে করতেই যাচ্ছি না। আমি এটা প্রথমে জিনিস বলি, যখন আমরা প্রথম রেকর্ড থেকে ক্যাসেট হয়েছিল, তখন রব উঠেছিল গেল গেল গেল, রেকর্ড আর থাকলো না, ক্যাসেটে কি হয়, ফিতে ছিঁড়ে যাবে অমুক। এবার ক্যাসেট থেকে যখন সিডিতে এলো, এক ঘটনা ঘটলো, এখন সিডি থেকে ডিজিটাল ফর্মে এসছে, মানে আমরা একটা জিনিস করে আপলোড করে দিচ্ছি। সেইটা এখনো পর্যন্ত ট্রানজিশন পিরিয়ডের মধ্যে রয়েছে, সেইটা যখনই একটু গ্র্যাপে আসবে, আমার মনে হয় আবার সব ফিরে আসবে। হোপ ফর দ্য বেস্ট। একদম। একেবারে যদি বসন্তের ব্যাপারটা থেকে বেরিয়ে একটুখানি, বেরিয়ে গেছে অনেকটাই, আমরা মোটামুটি সবটাই ধরে নিচ্ছি, সাহিত্য সংস্কৃতির মোটামুটি প্রত্যেকটা অংশ নিয়ে আমরা কথা বলছি, এই কথাগুলো না উঠে আসবে। সেই কলেজ জীবনের মধুমিতা বসু, সেখানে ও আমাকে আজকে এনেই ফেল, তোমার পাশে বসেছো তুমি। হ্যাঁ একদম তাই। কলেজ জীবনের মধুমিতা বসু, এবং সেটাও খুব ইন্টারেস্টিং। দুটো কবিতার লাইন বলে সেটাই আমি বলি, কবিতা দিয়ে বলবে যে কলেজে কি করেছে। না, তার সঙ্গে সঙ্গে একটু সময়ের কথাও বলা আছে। এটা ঠিক এখনকার কবি অনির্বাণ ঘোষের লেখা কবিতা। এ বসন্তে কোনো মন্ত্রে যদি রুক্ষের বুকে দুঃখের গ্লানি দ্বন্দ্ব মুছে ছন্দের ঢেউ তুলত, তবে শিমুলে পলাশে রঙনে অশোকে রং যত আছে কল্পনা লোকে, সবটুকু নিয়ে সকলের চোখে ভালোবাসা হয়ে দুলত। বুঝি হয়তো মানুষ ভেদ বিদ্বেষ ভুলত, যদি নির্মল এই ধরাতল থেকে সুন্দর এসে অন্তর জুড়ে সকলের বুকে পুষ্পের মতো ফুটত, তবে অশোকে শিমুলে পলাশে রঙনে রং যত আছে দেহে আর মনে একাকার হয়ে উদার গগনে রামধনু হয়ে উঠত। আহা গুনগুন গেয়ে গুঞ্জনে অলি ফুটত। এই বিশ্বের নানা দৃশ্যের মাঝে সৃষ্টির আর কৃষ্টির যত উদ্ভাস নিয়ে চারপাশ যদি সাজত, তবে পলাশী রঙনে অশোকে শিমুলে রং যত আছে নিয়ে প্রাণ খুলে থাকতো না ভয়ে লাজত। মনে মায়াবী মাদুলে দ্রিমি 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 বাজত। যদি সংঘাত ভুলে হাতে হাত রেখে রাত্রির পথযাত্রীর হাতে তুলে দিত প্রেমে বঞ্চিত ফুলর গুচ্ছ,
তবে অশোকে রঙনে শিমুলে পলাশে রং যত আছে নিয়ে অনায়াসে বন্ধু দাঁড়াতো বন্ধুর পাশে সংকট হতো তুচ্ছ। যদি ভুলে যাওয়া যেত কারা নিচ কারা উচ্চ, আহা ভাবনারে মেলি পাকনা যদি আজ ঠিক নিশি অন্তে এই ভাবনাই হতো সত্যি। এ বসন্তে কোনো মন্ত্রে কোনো মন্ত্রে এ বসন্তে এ বসন্তে কোনো মন্ত্রে কোনো মন্ত্রে এ বসন্তে। বাহ, যে তোমার তোমার ছোটবেলার প্রেম কি হলো? ছোটবেলার প্রেম আমার হলো না, কলেজের প্রেমের কথা জিজ্ঞেস করলো তো। ওই জন্য কাটিয়ে দিলাম কলেজের প্রেমটা। কলেজের প্রেমের গল্প বলতে গেলে না এতগুলো সংখ্যা বলতে হবে, সে সংখ্যা। এবং কলেজের প্রেমটা যেটা আরো ইন্টারেস্টিং, সে দোল তো 3 দিন আগে থেকে শুরু হতো। আর আমার এরকম কোনো ঘটনা নেই, কারণ এরপরেও আমার কাছে আসবে। আমার কোনো ঘটনা নেই, কারণ আমি যার সঙ্গে আমার এখন এত বছর ধরে 33 বছর ধরে আছি, সে কলেজেই পড়তো, শুধু আমি কিছু করতেই পারিনি। একই কলেজে পড়তো। এবার যদি জীবনটাকে একটা ক্যানভাস করে ধরি আর আপনাকে যদি আমি তুলিটা দেই আঁকতে, তাহলে কার ছবি সেখানে আসবে? ডেফিনেটলি 3 জনের ছবি আসবে। একটা হচ্ছে আমার মা, প্রথম প্রেম, সেকেন্ডলি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আর 3 নম্বর হচ্ছে আমার মেয়ে। 3 জনই মহিলা। এই উত্তরটা বোধহয় প্রথমটা পারতাম না, বাকি দুটো উত্তর আমি দিয়ে দিতে পারতাম। মার কথাটা আমার ওইভাবে ভাবনার মধ্যে আসতো না, ওটা তো প্রথম প্রেম। বাকি হ্যাঁ সে তো বটেই। না খেয়ে মা মারা যাওয়ার আগে পর্যন্ত আমাকে খাইয়ে দিয়ে দিতেন রাত্রেবেলা, মানে ওটা খাইয়ে দিতে হবে একটু আর কি, মানে সব কাজ থেকে ফেরার পরেও মা খাইয়ে দিতেন। তো ওই আবদারটা তারপরে কার কাছে করা যায়, সত্যি আবার লাস্টে কার কাছে করা যায়, আমার মেয়ের কথা এটা আমি দেখি বলে আরোই জানি, মানে ওই জায়গাগুলো কোনো অদল বদল সেই হবে না। আসলে সময়টাকে যত ধরে রাখতে চাইছি, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। সেই যে Definitely, কথাটা আছে, আমরা আমাদের- ধরে রাখতে পারবো না, আমরা সময়ের কাছে হার মানতেই হয়। তো সেখানে একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে সমুদা এবং দিদি দুজনের কাছ থেকেই যেটা জানতে চাইবো, যে আমাদের এই সুন্দর বসন্ত, এই সুন্দর একটা ভালোবাসার সংজ্ঞা রয়েছে, কিন্তু জীবনের জাঁতাকলে সেই সুন্দর শব্দটাই যেন হারিয়ে যাচ্ছে। তো তোমাদের যদি দুজনকেই বলা হয় যে তোমাদের স্বপ্নে বসন্ত বা প্রেমটা কেমন করে তোমরা সাজাতে চাও, তাহলে সেখানের উত্তরটা কি হবে, সেইটা দিয়ে যদি আজকের অনুষ্ঠানটা শেষ করি, আর সেই সঙ্গে সমুদার একখানা গান। এই পর্বে উত্তরটা আগে সৌমদা না, আমি তো গান দিয়ে শেষ করবো, তুমি বলো। আমি গানে গানে উত্তর দেবো। তুমি গানে গানে উত্তর দেবে, তাহলে আমি কথায় কথায় বলি। বসন্তকে চির বসন্ত করে রাখুন। বসন্তর কোনো বয়স হয় না, কোনো ধর্ম হয় না, কিচ্ছু হয় না, একরাশ আনন্দ যেটা খুব অনাবিল। আজই আমি যেখানে আছি, সকালবেলা দেখছিলাম এতগুলো ফুলের একটা ঝুড়ি নিয়ে একটা মেয়ে হেঁটে চলে গেল। আমি মনে মনে ভাবলাম ও তো আমায় দেখলো না যে আমি ওকে দেখছি, ও হয়তো ফুলটা বিক্রি করবে বা কিছু করবে। কিন্তু ওর এই যে নানা রঙের ফুল, আমার আরও মনে হলো যে ও কি সেটা নিজে দেখেছিল যে ও কি নিয়ে যাচ্ছে, সেটাও হয়তো জানে না, ওর নিত্য কাজের মধ্যে ও দেখলো। এই যে দেখে ফেলা বা বুঝে ফেলা এবং আমাকে আনন্দ দেওয়া, এটাও আমার কাছে বসন্ত। একদম বসন্ত থাকুক, থাকবে একেবারে চিরদিন হয়ে, চিরসবুজ চিররঙিন। একদম। আর বয়সের সঙ্গে সঙ্গে বসন্ত আর একটুখানি রং বদলায়, সেটাও দারুণ। তো সেখানে দুটো লাইন হবে নাকি একেবারে শেষ মুহূর্তে? একেবারে শেষের দিকে গেলে সত্যি কথাই, এই যে বলছিল না যে আধুনিক কবিতায় এত সুন্দর করে রঙের ছোঁয়া আসছে, হয়তো দুটো লাইন, হয়তো একটা লাইন, কিন্তু মানে আমি বলছি যে এটা এই কথা প্রসঙ্গে বলছিলাম যে তার মানে নতুন লেখা হচ্ছে, হ্যাঁ অবশ্যই। সেটাই বলছি। সেই আমরা যেমন কথাটা আমরা এড়িয়ে গেলাম। বন্ধনহীন গ্রন্থি শুনে, রোডোডেনড্রন শুনে প্রেমে পড়া টড়া শুরু করেছিলাম, আজকে তো বলতেই পারি বসন্ত আজ রঙিন কথা বলে, চোখের আলোয় স্বপ্ন নদীর ঢেউ, শিমুল পলাশ বিনম্র সংলাপে, আবির রঙে দাগ দিয়ে যাও কেউ। বসন্ত দিন প্রাণের অভিষেক, বিভেদ মোছার স্বপ্ন অভিযান, নতুন করে জেগে ওঠার দিন, হৃদয় ছুঁয়ে সবুজ থাকার গান। তাহলে বিউটিফুল, খুব সুন্দর, ভেরি গুড। সেই কথার সঙ্গে সুরে সুর মিলিয়ে সমুদায় একটু আমার এই গানটাও একটু ছোটবেলার গান, আমি ছোটবেলায় শিখেছিলাম এই গানটা। আমার মাস্টারমশাই শিখেছেন, আমার এখন তো স্যার বলে বেশি করে, আজও সারাক্ষণই স্যার বলছিল। তো সবাই তাই বলে, আমাদেরও এখন তাই বলে, কিন্তু আমাদের সময় মাস্টারমশাই বলতাম। মাস্টারমশাই আমাকে গান শিখেছিলেন,
খুব যত্ন করে এবং খুব সুন্দর হারমোনিয়াম বাজাতেন। গানটা খুব হৈ হৈ করা গান। এটা মানে সেই সময় মডার্ন গান, কিন্তু আধুনিক গান। এটা এখনো নন রেকর্ডেড, এটা এখনো রেকর্ড হয়নি। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা শুন। আচ্ছা, তো 2 লাইন শোনাই, 2 লাইনে 4 লাইন শোনাই। প্রেমিক মনের বৃন্দাবনে, প্রেমিক মনের বৃন্দাবনে, নিত্য নতুন ফাগুন বেলা, রঙেরই মেলা, হোলি খেলা। প্রেমিক মনের বৃন্দাবনে, প্রেমিক মনের বৃন্দাবনে, নিত্য নতুন ফাগুন বেলা, রঙেরই খেলা, হোলি খেলা। অনুরাগের আবির ওড়ে মনেরই আকাশে থরে থরে, অনুরাগের আবির ওড়ে মনেরই আকাশে থরে থরে, বেহিসাবি ভাবনাতে দক্ষিণারি দুয়ার খোলা। প্রেমিক মনের বৃন্দাবনে, প্রেমিক মনের বৃন্দাবনে, নিত্য নতুন ফাগুন বেলা, রঙেরই মেলা, হোলি খেলা। রঙেরই মেলা, রঙেরই মেলা, রঙেরই মেলা, হোলি খেলা। বাহ, গানের সুরে সুরে সত্যি আমরা হারিয়ে যাচ্ছিলাম, এবং যেটা বলার, যে সময়কে আপ্রাণ চেষ্টা করেছি ধরে রাখবার, কিন্তু আমাদের হাতে সেটা নেই। তাই সময় বাবাজির কাছে হার মানতেই হচ্ছে যে এই দুজন বরেণ্য শিল্পীকে নিয়ে আমাদের আজকের সাহিত্য সংস্কৃতির আসর সেজে উঠেছে। তাদেরকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের সাহিত্য সংস্কৃতির আসর থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা রঙে রঙিন হয়ে থাকুন, খুব ভালো থাকুন। আবারও কথা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।